স্বাগতম, ওয়েলকাম ইন অর্গানিক কেমিস্ট্রি ডিসকাশনস। এখানে এতক্ষণ যা দেখলে এ জিনিস এর আগে আরও বেশ কয়েকবার দেখেছো, নতুন কিছু দেখাচ্ছি না, এটা তোমাদের জানা। কিন্তু তথাপি কেন দেখাচ্ছি তার কারণ আছে। নতুন কিছু বলার আগে পুরনো জিনিস সম্বন্ধে আরেকবার মনে করিয়ে দিতে চাই। এটা একটা কিটোন, ওখানেও একটা কার্বনিল সিস্টেমের ছবি আছে। এটা একটা কার্বনিল সিস্টেম, যেটা প্ল্যানার, দেখে বোঝাই যাচ্ছে সমতলিক। এই কার্বনিল সিস্টেমে এটা হচ্ছে কার্বনিল কার্বন, এটা কার্বনিল অক্সিজেন। অক্সিজেন এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে অনেক বেশি, এবং এদের দুজনের বন্ধন একটা সিগমা একটা পাই বন্ধন। যে ইলেকট্রন, সেই ইলেকট্রন কিছুটা অক্সিজেনের দিকে বেশি পরিমাণে আকর্ষিত, তাই অক্সিজেনের উপরে কিছুটা ঋণাত্মক আধান এবং কার্বনের উপরে কিছুটা ধনাত্মক আধান উৎপন্ন হয়, যেটা রেজোন্যান্স দিয়ে এখানে কিন্তু দেখানো হচ্ছে বারবার। আজকেও আরেকবার দেখিয়েছি। অর্থাৎ এই কার্বনিল কার্বনে একটা ধনাত্মক আধান যে উৎপন্ন হয়েছে, এটা একটা আলোচ্য বিষয়, এবং এই অণুটির মধ্যে একটা পোলারিটি বা ধ্রুবীয়তা উৎপন্ন হয়েছে, গ্রো করেছে। এই পোলারিটি দু রকমের ভাবে, একটা সিগমা বন্ধনের, একটা পাই বন্ধনের। যেটা সিগমা বন্ধন তাকে ইন্ডাকটিভ এফেক্ট, আর আরেকটা পাই বন্ধনের সেটা মেসোমেরিক এফেক্ট। এখন এই কার্বনের উপরে যে পজিটিভ আধান, ডেল্টা পজিটিভ আধান হয়েছে, এই জন্য এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াস সন্ধানকারী, ধনাত্মক আধান সন্ধানকারী যে সকল বিকারক সমূহ, যেমন ঋণাত্মক আয়ন সমূহ, বা যাদের মধ্যে ফ্রি ইলেকট্রনস বা ইলেকট্রন রিচ যে সকল রিএজেন্ট রয়েছে, তারা এখানে সহজেই আক্রমণ করবে। অর্থাৎ এক কথায় আমি বলতে চাই যে নিউক্লিওফিলিক যে অ্যাটাক, সেটা কার্বনিল যৌগের ক্ষেত্রে এই কার্বনিল কার্বনে খুব সহজেই হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান সম্বন্ধে বলবো। এটি একটি কার্বনিল সিস্টেম। এখন এই কার্বনিল সিস্টেমে যে নিউক্লিওফাইল, এই এনইউ হচ্ছে নিউক্লিওফাইল, এ কিন্তু অ্যাটাক করতে পারে দুদিক থেকে, উপর দিক থেকে অথবা নিচের দিক থেকে। উপর দিক থেকে অ্যাটাক করার চান্সের 50%, এবং সেক্ষেত্রে যে টেট্রাহেড্রাল সিস্টেমটা তৈরি হবে অ্যালকক্সাইড আয়ন, সেটা তার পিছন দিকে নিউক্লিওফাইলটা থাকবে। একই রকমভাবে এর বিপরীত, এর 50%ই উৎপন্ন হবে। একই রকমভাবে আরেক দিক থেকে আক্রমণ করতে পারে, তারও চান্স 50%, এবং স্বভাবতই সেক্ষেত্রে যেটি উৎপন্ন হবে তারও চান্স 50%। তার মানে যে অ্যালকক্সাইড টেট্রাহেড্রাল সিস্টেম উৎপন্ন হলো, আসলে সেটা একটা রেসিমিক মিক্সচার, 50-50 মিক্সচার অফ দুটো অপটিক্যাল আইসোমার তৈরি হবে। এটা একটা অপটিক্যাল আইসোমেরিজমের কেস, তার মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে। তবে একটা কথা জেনে রাখো, যে নিউক্লিওফাইল যে অ্যাটাক করে, এটা কিন্তু আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে। এটা পরে তোমরা সম্বন্ধে আরও উঁচু ক্লাসে উঠে জানতে পারবে। এতক্ষণ এখানে যেটা দেখলে অ্যানিমেশনে, সেটা আরেকটু সংক্ষেপে বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এটা একটা কার্বনিল সিস্টেম, দুটো ভিন্ন রঙের গ্রুপ নিয়েছি। একটা, এটাকে যদি আর বলি, এটাকে R1, ছবির দিকে তাকিয়ে দেখো, এবং সেইভাবেই সাজিয়ে রাখছি আমি। এখন ওখানে যেটা দেখিয়েছি, নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারে এভাবে অথবা এভাবে। তবে জেনে রাখো, এই অ্যাপ্রোচটা কিন্তু আসলে হয়
45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা পরে উঁচু ক্লাস হলে জানতে পারবে। এবং দুই বিপরীত দিক থেকে যদি অ্যাটাক হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে নিউক্লিওফাইলের অবস্থানের উপরে এটা একটা টেট্রাহেড্রাল সিস্টেম হয়ে যাবে, এটা তো sp2 সিস্টেম, এটা হয়ে যাবে sp3 সিস্টেম। এবং সেক্ষেত্রে নিউক্লিওফাইল কখনো তোমার সামনের দিকে, কখনো তোমার পিছন দিকে, অর্থাৎ এটা অপটিক্যাল অ্যাক্টিভ হয়ে যাবে, একটা রেসিমিক মিক্সচার তৈরি হবে। আর আজকে পরবর্তী স্লাইডগুলোকে নিয়ে আলোচনা করব এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানের যে কার্বনাইল সিস্টেমের রিয়াক্টিভিটি, সেটা নির্ভর করে দুটো কারণের উপরে। একটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট আর একটা স্টেরিক এফেক্ট। এর আগেই তোমরা দেখতে পেলে যে কার্বনিল সিস্টেমের যে রিয়াক্টিভিটি সেটা নির্ভর করে কার্বনিল সিস্টেমের পাশে যে ইলেকট্রনিক এফেক্ট এবং দুই স্টেরিক এফেক্ট। প্রথমে আমরা ইলেকট্রনিক এফেক্ট নিয়ে এখানে আলোচনা করছি। ইলেকট্রনিক এফেক্ট মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অন কার্বনিল কার্বন অ্যাটম অর অফ কার্বনিল কার্বন অ্যাটম। এই কার্বনিল কার্বন অ্যাটমে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়েছে, এর যে বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি পরিমাণে আকর্ষিত হয়েছে, স্বভাবতই এই কার্বনের উপরে একটা পজিটিভ আধান উৎপন্ন হয়েছে। এখন আমরা এটা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো। দেখো, আগে ইন্ডাকটিভ এফেক্ট এখানে দেখাবো, দেখানোর আগে দেখে নাও। যেমন এটা একটা, বুঝতেই পারছো, এটা ফর্মালডিহাইড মানে মিথানল। এই কার্বনিল এর সাথে দুটো হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে? এটা অ্যাসিটালডিহাইড বা ইথানল। হ্যাঁ, এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে একটা মিথাইল গ্রুপ। এটা অ্যাসিটোন, দুপাশে দুটো মিথাইল গ্রুপ। হ্যাঁ, প্রথমে এই তিনটে নিয়ে আলোচনা করে নিই। এটার ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট অর্থাৎ ইলেকট্রন দেবার এই কার্বনকে ক্ষমতা হাইড্রোজেনের খুব কম, কিন্তু এই মিথাইল গ্রুপের একটুখানি আছে। স্বভাবতই ইন্ডাকটিভ এফেক্টের জন্য বোঝা যাচ্ছে যে এই কার্বনিল কার্বনের রিয়াক্টিভিটি এর থেকে কম। আবার এর ক্ষেত্রে দুপাশে দুটো মিথাইল গ্রুপ, তাহলে এই কার্বনের উপরে এই ইন্ডাকটিভ এফেক্টের জন্য এই কার্বনিল অ্যাটমে যে পজিটিভ আধান অর্থাৎ এর যা রিয়াক্টিভিটি এর অ্যাসিটালডিহাইড থেকে কম। এবারে একটা মজা আছে, ধরো যদি এমন করা যায়, এখানে একটা হ্যালোজেন লাগিয়ে দিতে পেরেছি, ধরো যাক এখানে একটা ক্লোরিন লাগিয়ে দিতে পেরেছি, এটা ক্লোরিন, তখন কিন্তু এর আবার যাবে বেড়ে, সেটা আলাদা বিষয়। কেন? তখন এই ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি, তখন এখান থেকে ইলেকট্রন উল্টে এদিকে চলে যেতে চাইবে, স্বভাবতই এর উপরে তখন পজিটিভ আধান কিন্তু বেড়ে যাবে। এবার এখানে দেখো আমি কি বলেছি পরপর দেখো। তাহলে ফর্মালডিহাইড তার ইন্ডাকটিভ এফেক্টের জন্য এটা যে অ্যালকিল গ্রুপ তার পজিটিভ চার্জকে, মোর অ্যালকিল গ্রুপ পজিটিভ চার্জকে মোর স্টেবিলাইজ করছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে অ্যালকিল গ্রুপ থাকার জন্য এই যে কার্বনিল কার্বন অ্যাটমের উপরে যে পজিটিভ আধান সেটাকে কিছুটা পরিমাণে প্রশমিত করবার চেষ্টা করছে। তাহলে স্বভাবতই ডিক্রিজিং রিয়াক্টিভিটি ক্রমশ। তাহলে ফর্মালডিহাইডের থেকে অ্যাসিটালডিহাইড রিয়াক্টিভিটি কম, অ্যাসিটালডিহাইডের থেকে কিটোনের রিয়াক্টিভিটি আরও কম। এখান থেকে তাহলে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হলো যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সাধারণভাবে বলতে পারি যে অ্যালডিহাইডে অনেক বেশি কিটোনের থেকে পোলারাইজড, এবং স্বভাবতই অ্যালডিহাইডের যে কার্বনিল কার্বন অ্যাটম সেটা বেশি পরিমাণে ডেল্টা পজিটিভ আধান, অর্থাৎ অনেক ভালো পরিমাণে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে অ্যালডিহাইড পার্টিসিপেট করবে কিটোনের থেকে। এটা ইলেকট্রনিক এফেক্টের একটা সাধারণ আলোচনা হলো, কিন্তু সাধারণভাবে এত দ্রুত সব কথা বলে দেওয়া যায় না, আরও আলোচনা পরপর আসছে। এবারে মেসোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করব। মেসোমেরিক এফেক্ট
আগেই বলেছিলাম যে পাই বন্ডের ঘটনা এটা। তা মূলত অ্যারোমেটিক কার্বনিল সিস্টেমের ক্ষেত্রে, এখানে একটা অ্যারোমেটিক কার্বনিল সিস্টেম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে বেঞ্জিন রিংয়ের যে পাই ইলেকট্রনস, সেগুলো কার্বনিল কার্বনের পজিটিভ চার্জকে প্রশমিত করবার জন্য তারা কাজে লেগে যাচ্ছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ইংরেজিতে যেটা লিখেছি তার বাংলা মানে এই দাঁড়ায় যে কার্বনিল কার্বন অ্যাটম তার পজিটিভ চার্জটা একটু কমে যাচ্ছে। কেন না, সেই পজিটিভ চার্জটা কার্বন রিংয়ের উপরে অনেকটাই ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। এবং এই কারণেই আমরা বেঞ্জিন রিংয়ের কার্বন মনোক্সাইড যে কার্বনিল যে বন্ড, কার্বন মনোক্সাইড নয়, কার্বনিল মানে কার্বন এবং অক্সিজেন যে বন্ড, তার পাই ক্যারেক্টারটা একটু কম, অর্থাৎ মেসোমেরিক এফেক্টও কম। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো সে থেকে এইটুকু স্পষ্ট হলো যে অ্যালিফ্যাটিক কার্বনিল সিস্টেমের রিঅ্যাক্টিভিটি অ্যারোমেটিক কার্বনিল সিস্টেমের থেকে বেশি। কোন বিক্রিয়ায় বেশি? নিউক্লিওফিলিক কার্বনিল অ্যাডিশন রিয়াকশানের ক্ষেত্রে বেশি অ্যালিফ্যাটিক কার্বনিল সিস্টেম রিয়াকশানের প্রতি বেশি সক্রিয়তা দেখাবে। এর আলোচ্য বিষয় স্টেরিক এফেক্ট। দেখা যাক স্টেরিক এফেক্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে নাম্বার অফ আর গ্রুপস, অর্থাৎ অ্যালকিল গ্রুপস, কার্বনিল কার্বন অ্যাটমের পাশে যে অ্যালকিল গ্রুপস রয়েছে তার উপর নির্ভর করছে। নাম্বার 2, এগুলোর বাল্কিনেস, মোটা না রোগা, সরু লম্বা, তার উপর নির্ভর করছে। 3, স্টেরিক হিন্ড্রেন্স অ্যাট কার্বনিল কার্বন অ্যাটম। এই কার্বনিল কার্বন অ্যাটম তাতে মোটা হওয়ার জন্য এখানে তো ঢুকতে হবে নিউক্লিওফাইলকে অ্যাটাক করার জন্য, তো স্বভাবতই সেই জায়গাটা সে বন্ধ করবে। একে বলবে স্টেরিক হিন্ড্রেন্স। মোর অ্যালকিল গ্রুপ, মোর ইনক্রিজিং স্টেরিক হিন্ড্রেন্স। কীভাবে দেখা যাক? এটা ফর্মালডিহাইড, কার্বনিল কার্বন অ্যাটম, দুটো মাত্র ছোট ছোট হাইড্রোজেন, স্বভাবতই এখানে অতি সহজেই অ্যাটাক হতে পারে। এটা অ্যাসিটোন, কার্বন অ্যাটম, কার্বনিল কার্বন অ্যাটম, দুটো মিথাইল গ্রুপ। এর ক্ষেত্রে ফর্মালডিহাইড বা মিথানলের থেকে হিন্ড্রেন্স এখানে বেশি, স্টেরিক হিন্ড্রেন্স, কিন্তু তবুও অপেক্ষাকৃত কম। কিন্তু যদি এটার দিকে তাকাই, এটা কি 1 2 3 4 5 পেন্টানটুয়ন বা পেন্টানন, এর কি কীর্তি হবে? আমি যদি এইভাবে রাখি তাহলে কি অবস্থা? এই জায়গাটা হাইড্রোজেন নিয়ে তো ভর্তি। যদি এটাকে একটু ঘুরিয়েও এভাবে রাখি তাহলেও সেক্ষেত্রে জায়গা। তাহলে বোঝা যাচ্ছে এদের একটা নির্দিষ্ট মলিকুলার ডিসপোজিশন যদি না হয়, পাখি যেন উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। যদি নির্দিষ্ট ডিসপোজিশন না হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করা সেক্ষেত্রে সত্যিই খুব কঠিন। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স এটা কার্বনিল কার্বনের রিঅ্যাক্টিভিটি, যেটা বলেছিলাম একটা ইলেকট্রনিক এফেক্ট আর একটা স্টেরিক এফেক্ট। এবারে এখানে একটা দেখা যাক যে ফর্মালডিহাইড, তার স্টেরিক হিন্ড্রেন্স কম অ্যালডিহাইডের থেকে, অপেক্ষাকৃত কিটোনের থেকে এটার বেশি, আরও কম। তাহলে যত স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে তার রিঅ্যাক্টিভিটি তত কমতে থাকে। এবারে
কার্বনিল সিস্টেমের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে সক্রিয়তা কিভাবে সেটা আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছি যে অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের থেকে বেশি, অ্যালিফেটিক কার্বনিল সিস্টেমের সক্রিয়তা অ্যারোমেটিকের থেকে বেশি। তাহলে ইন জেনারেল আমরা সাধারণভাবে বলতে পারি CH3CHO, অর্থাৎ যদি কোনো কার্বনিল সিস্টেমের আলফা পজিশনে হ্যালোজেন অ্যাটম থাকে তার সক্রিয়তা সবথেকে বেশি। কেন সেটা একটু বাদে আলোচনা করছি। সাধারণ যে অ্যালডিহাইড সবথেকে ছোট ফর্মালডিহাইডের থেকে বেশি, ফর্মালডিহাইডের সাধারণ অ্যালডিহাইডের থেকে বেশি এবং কিটোনের থেকে বেশি এবং অ্যারোমেটিক সিস্টেমের সবথেকে কম। এবারে লাল তীর দিয়ে দেখাবো এবং আলোচনা করব। একটু নজর করতে হবে। CH3 এক্স হচ্ছে এখানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হ্যালোজেনের নেগেটিভিটি বেশি, তাই CH3 গ্রুপটি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসাবে কাজ করে। এই যে লাল তীর দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এই ইলেকট্রনটা এই কার্বন কার্বন যে বন্ধনে ইলেকট্রন যেন কিছুটা নিজের দিকে আকর্ষণ করছে, তাই কার্বনিল কার্বনের উপরে যে ধনাত্মক আধান সেটা বেশি থাকার সম্ভাবনা বেশি এবং এই ধনাত্মক আধান যত বেশি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানের সক্রিয়তা তত বেশি। এবারে অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখা যাক। এখানে দেখো এই আরের উপরে যে তীরটা, এই তীরটা কার্বনের দিকে যাচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অ্যালকিল গ্রুপ। তাই কার্বনিল কার্বনের উপরে যে ধনাত্মক আধান সেটা কিন্তু আংশিক প্রশমিত। এবার কিটোনের ক্ষেত্রে দুটো অ্যালকিল গ্রুপ, তাই দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ কার্বনিল কার্বনের ধনাত্মক আধান আরও বেশি পরিমাণে প্রশমিত হচ্ছে, তাই সাথ সক্রিয়তাও কমে যাচ্ছে। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে যে কার্বনিল সিস্টেমের উপরে যে পজিটিভ আধান সেটাকে প্রশমিত করার জন্য বেঞ্জিন রিংয়ের পাই ইলেকট্রনস অংশগ্রহণ করছে। আগেই বলেছিলাম যে বেঞ্জিন রিংয়ের উপরে কার্বনিল কার্বনের যে ধনাত্মক আধান সেটা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই অ্যারোমেটিক সিস্টেমের সক্রিয়তা সবথেকে কম। এবারে আলোচনার বিষয় যে নিউক্লিওফাইলস কাকে বলে। নিউক্লিওফাইলস হচ্ছে যারা নিউক্লিয়াস ধনাত্মক আধানকে খুঁজে বেড়ায়। এটা হতে পারে দুরকম, এক ঋণাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রাল, অর্থাৎ যাতে ইলেকট্রন আছে, ইলেকট্রন রিচ আগে বলেছিলাম। কিছু এক্সাম্পল দেখা যাক। কিছু এক্সাম্পল যেমন এখানে হাইড্রাইড আয়ন, হাইড্রক্সিল আয়ন, তারপরে ট্রাই অ্যালকিল কার্বন আয়ন, অ্যালকক্সাইড আয়ন, সায়ানাইড আয়ন। আবার নিউট্রাল হতে পারে জল, অ্যালকোহল, অ্যামোনিয়া, অ্যামিনস। এবারে নিউক্লিওফাইল, এটা কিন্তু অনেকবার আলোচনা করেছি, আবারও এখন একবার বলছি। নিউক্লিওফাইল সে কিন্তু কার্বনিল সিস্টেমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে। এই যেমন এখানে একটা সায়ানাইড আয়ন, এটা একটা সায়ানাইড আয়ন, এটা অ্যাটাক করছে একে। অ্যাটাক করার ফলে এর কি দশা, একটা টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট তৈরি হয়ে গেল। এখানে দেখিয়েছি একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট সিস্টেম তৈরি হয়ে গেল। এটা sp2 সিস্টেম, প্ল্যানার। দিস ইজ প্ল্যানার অ্যান্ড নাও দিস ইজ 3 ডাইমেনশনাল। এখানে এই যে অক্সিজেন, এর উপরে যে চার্জটা আছে আমি দেখাইনি, এটা একটা অক্সিজেনের উপরে নেগেটিভ আধান অ্যালকক্সাইড। এই যে সায়ানাইড, একটা ইন্টারমিডিয়েট এখানে যে দেখিয়েছি সেটা তৈরি হয়ে গেছে। এখন কত রকমভাবে অ্যাডিশন রিয়াকশান হতে পারে কার কার সঙ্গে? জলের সাথে হতে পারে, অ্যালকোহলের সঙ্গে হতে পারে, হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে হতে পারে, সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে হতে পারে, গ্রিগনার্ট রিয়েজেন্ট RMgX, যেখানে এক্স হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন নয়, হতে পারে ZnH2। এটা জেড বলতে এখানে সেমি কার্বাজিন, হাইড্রাজিন, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, সেখানে ওই জেড দিয়ে বাদবাকি অংশটুকুকে বোঝানো হয়। সেটা বিক্রিয়ার সময় বলবো। অ্যালকিনস, অ্যামিনস, অ্যামোনিয়া।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই।